প্রিয় ছাত্রছাত্রীরা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত আমাটির ভেঁপুর ষষ্ঠ পরিচ্ছেদ হল গুরুমশায়। আজ আমি সেটার সহজ ব্যাখ্যা করছি। লেখক পরিচিতি আগেই দেওয়া হয়েছে। সবগুলো চ্যাপ্টারের সহজ ব্যাখ্যা পেতে তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ষষ্ঠ পরিচ্ছেদ, গুরুমশায়। এই গল্পে নিশ্চিন্দিপুরের গরিব ব্রাহ্মণ হরিহর রায়, তার স্ত্রী সর্বজয়া, তাদের দুই ছেলে মেয়ে অপু ও দুর্গা। অপুকে পাঠশালায় পাঠাতে হবে। অপুকে প্রসন্ন গুরুমহাশয়ের পাঠশালায় প্রথম পড়তে পাঠানো হবে, তাই অপুর মা তাকে ঘুম থেকে ওঠাচ্ছিলেন। পাঠশালাটি ছিল গুরুমশাইয়ের বাড়িতে। গুরুমশাই একটি মুদির দোকান চালাতেন। দোকানের পাশেই ছিল তার পাঠশালা। বেত ছাড়া কোনো শিক্ষা সহায়ক উপকরণ সেখানে ছিল না। অপুর ধারণা ছিল যারা দুষ্টু, কথা শোনে না, মারামারি করে, তাদেরকেই পাঠশালায় পাঠানো হয়। কিন্তু সে তো ওই রকম নয়। তবে সে কেন পাঠশালায় যাবে? অপু প্রথমে উঠতে চায়নি, কিন্তু বাবা এসে পড়ায় তাকে ঘুম থেকে উঠে পাঠশালায় যেতে বাধ্য হতে হয়। মার প্রতি অভিমানে তার চোখে জল আসে। সে তার মাকে ফিরে না আসার কথা বলে। অপুর মা অপুকে আদর করে বুঝিয়ে তার বাবার সাথে যেতে বলেন এবং বাবাকেও বলে দেন তিনি যেন গুরুমশাইকে সব বুঝিয়ে বলে আসেন। অপুর বাবা হরিহর পুত্রকে পাঠশালায় পৌঁছে দেন এবং তাকে বলে আসেন ছুটি হলে তিনি আবার তাকে এসে নিয়ে যাবেন। সে যেন মন দিয়ে লেখাপড়া করে এবং গুরুমশাইয়ের কথা মন দিয়ে শোনে। অপু যেন কোনো কুল কিনারা পাচ্ছিল না। প্রথমে সে মুখ নিচু করে বসেছিল। পরে ভয়ে ভয়ে যখন মুখ তুলে তাকালো, তখন সে দেখল গুরুমশাই একটা মাচার উপর বসে দোকান চালাচ্ছেন। কয়েকজন ছেলে দুলতে দুলতে বিভিন্ন সুর করে পড়ছিল। একটি ছেলে তালপাতা চিবোচ্ছিল, আরেকটি ছেলে গুরুমশাইয়ের মাচার নিচে কি যেন দেখছিল। আরও দুজন ছেলে ঢেরা ও গোল্লা এঁকে খেলছিল এবং গুরুমশাইকেও আর চোখে দেখছিল। অপু নিজের স্লেটে বড় বড় করে বানান লিখতে লাগলো। অপু প্রথম দিন পাঠশালায় গিয়েছিল। সেখানকার নিয়মকানুন বা গুরুমশাই সম্পর্কে সে বিশেষ কিছুই জানতো না। ফোনে ও আরেকটি ছেলে গুরুমশাইয়ের চোখ এড়িয়ে স্লেটে ঢেরা ও গোল্লা এঁকে খেলছিল। পরে গুরুমশাই তা দেখে ফেললেন। সতেকে স্লেট নিয়ে আসার নির্দেশ দেন। সতে যেভাবে স্লেটটা ছিনিয়ে নেয় আর ছেলে দুটি যেভাবে পায়ে পায়ে গুরুমশাইয়ের কাছে এগিয়ে যায়, তা দেখে অপু হেসে ফেলে। অপুকে হাসতে দেখে গুরুমশাই বলেন, হাসে কে? হাসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপুর তা জানা ছিল না। নাট্যশালায় অভিনেতা অভিনেত্রীরা হাসি কান্নার অভিনয় করে। পাঠশালা তো আর হাসির জায়গা নয়। তাই গুরুমশাই অপুকে হাসতে দেখে ওই কথা বলেন। অপু ভয় পেয়ে যায়। গুরুমশাই সতেকে তেঁতুলতলা থেকে একটি বড় থান ইট নিয়ে আসতে বলেন। একটু আগে হেসে ফেলায় অপু গুরুমশাইয়ের কাছে ধমক খেয়েছিল। সে ভেবেছিল তিনি তাকে শাস্তি দেবার জন্যই ইট আনতে বলেছেন। তাই ভয়ে সে আড়ষ্ট হয়ে গিয়েছিল। অপুর ভয় বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ ইট আনা হলে সে বুঝতে পারে শাস্তির ব্যবস্থা তার জন্য নয়, যে দুটি ছেলে গুরুমশাইয়ের চোখ এড়িয়ে স্লেটে ঢেরা গোল্লা আঁকছিল তাদের জন্য। তখন অপুর ভয় কেটে গিয়েছিল। গুরুমশাই অপুকে শাস্তি দেননি, কারণ অপুর বয়স কম এবং সে নতুন ভর্তি হয়েছিল বলে। বিকেলবেলায় প্রায়ই দিনুপালিত বা রাজুরায় গুরুমশাইয়ের সঙ্গে গল্প করতে আসতেন। রাজুরাই মশাই প্রথম যৌবনে আশারুর হাটে তামাকের দোকান খুলেছিলেন, সেই গল্প করতেন। অপু তা মন দিয়ে শুনত। প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় বসে অপু রাজুরায়ের মুখে তামাকের দোকান করার গল্প শুনত।
শোনার পর অপু ভাবত, তামাকের দোকানের জীবন কি আনন্দের। নিজের ছোট্ট দোকানের ঝাঁপটা তুলে বসে দিয়ে দা দিয়ে তামাক কাটা, তারপর রাতে নদীতে যাওয়া, ছোট হাঁড়িতে মাছের ঝোল ভাত রেঁধে খাওয়া, হয়তো মাঝে মাঝে সেই মহাভারতখানা বা বাবার সেই দাশুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলে বসে পড়া। বাইরে তখন হয়তো বর্ষা রাতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কেউ কোথাও নেই, পিছনের ডোবায় ব্যাঙ ডাকছে, কি সুন্দর। বড় হলে তামাকের দোকান খুললে তো মন্দ হয় না, অপুর তাই মনে হয়। এক দিন রাজকৃষ্ণ সান্যাল মশাই আসতেন গল্প করতে, তখন গল্পের আড্ডাটা আরও বেশি জমে উঠত। যে কোনো গল্পই হোক, তা যতই সামান্যই হোক না কেন, তাকে সাজিয়ে বলার ক্ষমতা তার ছিল অসাধারণ। তাই তিনি সমস্ত গল্পকেই ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারতেন। সান্যাল মহাশয়ের নেশা ছিল দেশ ভ্রমণ, তাই তিনি দ্বারকা, সাবিত্রী পাহাড়, চন্দ্রনাথ ইত্যাদি ভ্রমণের গল্প করতেন। সপরিবারে তিনি ঘুরে বেড়াতেন, নিঃস্ব হয়ে ফিরতেন। রাজকৃষ্ণ সান্যাল মশাইকে দেখলে মনে হতো তিনি নিতান্তই গ্রামীণ সিধে সাধা একজন মানুষ, যিনি আরাম করে পৈতৃক চণ্ডীমণ্ডপে বসে হুঁকা টানেন। হঠাৎ করে দেখা যেত তার বাড়ি তালাবন্ধ, বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। আসলে তিনি সপরিবারে ভ্রমণ করতে বেরিয়েছেন। তারপর যখন সপরিবারে গরু গাড়িতে চেপে ফিরে আসতেন, তখন গ্রামের লোক ডাকিয়ে বাড়ির লতাপাতা ঝোপঝাপ কেটে বাড়িতে ঢুকতেন। লাঠি হাতে সান্যাল মশাই পাঠশালায় প্রসন্ন গুরুমশাইয়ের সঙ্গে গল্প করতে আসতেন। লাঠি হাতে সান্যাল মশাই যখন পাঠশালায় প্রসন্ন গুরুমশাইয়ের সঙ্গে গল্প করতে আসতেন, তখন অপু খুশি হয়ে বইপত্র গুটিয়ে রেখে কাছে এসে বসে গল্প শুনত। তিনি রেল ভ্রমণের গল্প করতেন, সাবিত্রী পাহাড়ে উঠতে তাঁর স্ত্রীর কীরকম কষ্ট হয়েছিল, নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে পাণ্ডার সঙ্গে হাতাহাতি হওয়ার উপক্রম, পেঁড়া খাওয়ার গল্প করতেন। পেঁড়া নামটা অপুর কাছে নতুন। নামটার ভিতরে কিছুটা মজার ব্যাপার আছে। কোনো খাবারের নাম যে এরকম হতে পারে, অপু তা আগে কখনো শোনেনি, তাই তার হাসি পেয়েছিল। নামটা শুনে অপুর মনে ইচ্ছা জেগেছিল বড় হলে সে পেঁড়া কিনে খাবে। এছাড়া ছিল অশ্বত্থতলার সেই ফকিরের গল্প, যিনি মন্ত্র বলে যে কোনো ফল যে কোনো গাছে যখন তখন ফলাতে পারতেন। সান্যাল মশাই তার দেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা প্রসঙ্গে এক ফকিরের কথা বলেছেন। সে অশ্বত্থতলায় থাকত। এক ছিলিম গাঁজা পেলেই খুশি হয়ে পছন্দ মতো ফলের নাম জানতে চাইত। শ্রোতা কোনো একটি ফলের নাম বললেই সে সামনের যে কোনো একটা গাছ দেখিয়ে সেখান থেকে সেই ফল নিয়ে আসতে বলতো। লোকে গিয়ে দেখত আম গাছে বেদানা কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলে আছে। এই গল্প শুনে রাজু রায় বলতেন, ওসব মন্তরতন্ত্রের খেলা আর কি। আরও কিছু তিনি বলতে যাচ্ছিলেন। এই প্রসঙ্গে দিনু পালিত শুনিয়েছিলেন বুধ গাড়োয়ানের গল্প। বহুদিন আগে দিনু পালিত চাকদা থেকে গঙ্গা স্নান করে ফিরছিলেন। তখন তার বয়স 19-20 বছর। কয়েকজন মিলে তিনি ফিরছিলেন বুধ গাড়োয়ানের গরুর গাড়িতে। কানসোনার মাঠের কাছে বেলা পড়ে এলো। ভয় হচ্ছিল, সঙ্গে ছিল টাকা পয়সা, মেয়ে মানুষ। আজকাল যেখানে নতুন গ্রাম, তার কাছাকাছি আসতেই 4 জন সন্ডামার্কা মিশকালো লোক এসে গাড়ির পেছন দিকের বাঁশ দুদিক থেকে ধরল। গাড়ির সঙ্গে সঙ্গেই তারা চলতে লাগলো। বুধ গাড়োয়ান ইশারায় কথা বলতে বারণ করলো। নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ায় লোকগুলো বুধ গাড়োয়ানের কাছে ক্ষমা চেয়ে নিল। বুধ গাড়োয়ানের মন্ত্রের শক্তিতেই লোকগুলো বাঁশের সঙ্গে আটকে গিয়েছিল বলে তার ধারণা। সবাই মিলে গল্প করত এবং তা জমে উঠত। এইভাবেই সময় চলে যেত।
পাঠশালার চারপাশের জঙ্গল, পাখি, বইপত্র এবং তামাকের গন্ধ সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি হতো। সব কিছুর মাঝখানে অপুর একটা নিজস্ব পরিচিত দেশ আছে, যা বাড়ি থেকে পাঠশালা পর্যন্ত সীমিত গণ্ডি। গাছপালায় ঘেরা এই দেশে সে দিদির পিছনে পিছনে পাঠশালা থেকে ফেরে সাজিমাটি দিয়ে কাঁচা সেলাই করা কাপড় পরে। এই দেশে অপুর মা রোজ অপুকে হাতে করে খাওয়ায়, চুল আছড়িয়ে দেয়, দিদি কাপড় পরিয়ে দেয়। এই গণ্ডির বাইরে সবই তার অপরিচিত ও কল্পনায় ঘেরা। বাগানের পাশের বাঁশবন দিয়ে যে সরু রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে গেলে পাওয়া যেতে পারে গুপ্তধনের দেশ। সেখানে হয়তো মোহর ভরা হাঁড়ি কলসির দেখা মেলে বলে অপুর ধারণা। একদিন বিকেলে কেউ না আসায় গল্পগুজব হলো না। গুরুমশাই ছেলেদের স্লেটে শ্রুতিলিখন লিখতে দেন। বিদ্যাসাগরের সীতার বনবাসের সেই অংশটি, সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি, ইহার শিখরদে সাকস আকাশপথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযুগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অধিকতকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বনপাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ, শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া। গুরুমশাই মুখে মুখে বললেও অপু বুঝতে পেরেছিল তিনি মুখস্থ বলছেন। অপুর কাছে এই অভিজ্ঞতা নতুন, কারণ এমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনেনি। সব কথার অর্থ বুঝতে না পারলেও অজানা শব্দ ও ললিত পদের ঝংকার তার কানে অপূর্ব লাগে। একটি অপূর্ব দেশের ছবি তার মানসপটে বারবার উকি মারতে থাকে। শ্রুতিলিখনের কথা শুনতে শুনতে অপুর মনে পড়ে কুঠির মাঠে যাওয়ার সময় যে পথটাকে সে দেখেছিল সেই পথের কথা। সেই পথটা তার কাছে ছিল রহস্যাবৃত, যেখানে অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। তার মনে হয় এই পথটা হয়তো রামায়ণ মহাভারতের দেশে গিয়ে মিশেছে, অথবা আরও বহুদূর। প্রসন্ন গুরুমশাইয়ের শ্রুতিলিখনে শোনা সেই জনস্থানের মাঝখানে প্রস্রবণগিরির দেশ। সেখানে বাতাস বয়ে চলে, ঘন জঙ্গলে ভরা পর্বতের পায়ের তলায় গোদাবরী নদী বয়ে চলেছে। অপুর কল্পনায় সে দেশে আছে বনঝোপের স্নিগ্ধ গন্ধ, না জানার ছায়া নেমে আসে ঝিকিমিকি সন্ধ্যায়। সেই স্বপ্নালোকের ছবি তাকে অবাক করে দেয়। অপু ভাবতে থাকে, কত দূরে সেই প্রস্রবণ গিরির চূড়া, মেঘের ওড়নায় যার নীল চূড়া ঢাকা থাকে সব সময়। এই রহস্যময় জায়গায় অপুর যাওয়ার ইচ্ছে হয়। তার মনে হয় যখন বড় হবে সেখানে গিয়ে সে জায়গাটা দেখে আসবে। প্রিয় ছাত্রছাত্রীরা, ষষ্ঠ পরিচ্ছেদের ব্যাখ্যা এখানেই শেষ হলো। ধন্যবাদ।